আসসালামু আলাইকুম। আজকে 5 ডে ফ্রি বেসিক ইংলিশ ক্লাস ফর বিগিনার্স এটার প্রথম ক্লাসটা আজকে হবে। আমরা কোর্সটা শুরু করেছি শুধুমাত্র বিগিনারদের জন্য। আমরা আজকের ক্লাসটা শুরু করবো হচ্ছিল একবারে বেসিক থেকে, যারা ইংরেজি সম্পর্কে তেমন কিছু জানে না তারাও আজকের এই ক্লাসটা বুঝবে আশা করি। একটু ওয়েট করেন। ইংরেজি টোটালি ডিপেন্ড করে হচ্ছিল আপনি বাসায় কতক্ষণ সময় প্র্যাকটিস করতেছেন। আপনি যদি বাসায় প্র্যাকটিস করেন তাহলে আপনি খুব সহজে ইংরেজি শিখে ফেলতে পারবেন। আপনি অনেক বড় বড় কোচিং সেন্টারে অথবা প্রতিষ্ঠানে ভর্তি হয়েও কিন্তু ইংরেজি শিখতে পারবেন না যদি আপনি বাসায় প্র্যাকটিস না করেন। তাই ইংরেজির হচ্ছিল 4টা মডিউল আছে। একটা মডিউল হচ্ছিল লিসেনিং, স্পিকিং, রিডিং এবং রাইটিং। এই 4টা মডিউলের উপরে আপনাকে কাজ করতে হবে। আমরা স্কুল কলেজে কিন্তু সবসময় রিডিং এবং রাইটিং এই দুটো মডিউলের উপরে সবচেয়ে বেশি কাজ করি, কিন্তু হচ্ছে লিসেনিং এবং স্পিকিং এই দুটো বিষয়ের উপরে কাজ করি না অথবা প্র্যাকটিস করি না। এর জন্য কিন্তু আমরা ইংরেজিতে বলতেও পারি না, আবার কেউ ইংরেজি বললে সেটা আমরা বুঝতেও পারি না। এটা সব থেকে বড় প্রবলেম আমাদের। কিন্তু আমাদের এই দুটো বিষয়, একটা হচ্ছিল এই যে আমি একটু মার্ক করে দিই, লিসেনিং আর একটা হচ্ছিল স্পিকিং। এই দুটো বিষয়ের উপরে আমাদেরকে বেশি প্র্যাকটিস করতে হবে। সর্বনিম্ন আপনি বাসায় 1 ঘন্টা করে প্র্যাকটিস করবেন আগামী 3 মাসের জন্য। এইটা একটা 3 মাসের প্ল্যান। আমি 5 দিনে হয়তো বা কিছু ক্লাসে আপনাকে বলে দিব কেমনে কেমনে করবেন, বাট আপনি বাসায় বসে বসে 3 মাস টানা এটা প্র্যাকটিস করতে হবে। আপনি যে কোনো কিছু, ইংলিশ পডকাস্ট হতে পারে, ইংলিশ নিউজ হতে পারে, অথবা অডিও বুক হতে পারে, আপনি বাসায় 1 ঘন্টা করে শুনবেন, সর্বনিম্ন 1 ঘন্টা। এখন 1 ঘন্টার উপরে আপনি যত বেশি পারেন আপনি শুনেন। এরপর হচ্ছে হলো আপনি যা জানেন তাই বলেন, মানে যা শুনেছেন সেগুলো আপনি রিপিট করার ট্রাই করেন। তাহলে দেখবেন আস্তে আস্তে আপনার মুখে যে এনার্সাটা আছে, জড়তা আছে, সেটা আস্তে আস্তে কেটে যাবে। এখন দেখেন, ইংরেজি আগে একটা ভুল যেই ধারণা আছে সেটা আমাদের থেকে বের হতে হবে। সেটা হচ্ছে ইংরেজি কোনো সাবজেক্ট নয়। ইংলিশ হচ্ছে একটা বাংলার মতন একটা আপনার ল্যাঙ্গুয়েজ, ভাষা। এখন ইংরেজিকে যদি আপনি সাবজেক্ট অনুযায়ী পড়েন সেক্ষেত্রে কিন্তু আপনি ইংরেজি শিখতে পারবেন না। আপনাকে এটা একটা ল্যাঙ্গুয়েজের মতো করে পড়তে হবে, বা কমিউনিকেশন করার একটা মাধ্যম যেটা। এখন আমরা বাংলা ভাষা যেভাবে শিখেছি আমরা ইংরেজি ভাষা সেম নিয়মে শিখবো। আমরা বাংলা ভাষা কি কোনো ইউনিভার্সিটিতে অ্যাডমিশন হয়ে শিখেছি? অবশ্যই না। আমরা কিন্তু বাংলা ভাষা শিখেছি আমাদের মা বাবা অথবা ভাই বোন অথবা আমাদের আত্মীয় স্বজন যারা আছে তাদের থেকে শুনে শুনে শিখেছি। আমরা যখন ছোট ছিলাম, জন্মগ্রহণ করেছি, তখন কিন্তু আমরা বলতে পারতাম না, শুধু শুনতে পারতাম। এই শুনে শুনে আমাদের লিসেনিংটা ডেভেলপড হয়ে গেছে। লিসেনিং ডেভেলপড হওয়ার পর আমরা দুই একটা শব্দ বলা ট্রাই করতাম। এইভাবে কিন্তু আমরা বাংলা ভাষাটা শিখে ফেলেছি। এরপর আমরা রিডিং এবং রাইটিং এ গেছি। আমরা কিন্তু প্রথমে লিসেনিং, এরপর স্পিকিং, এরপর রিডিং, এরপর রাইটিং এ গেছি বাংলা ভাষার ক্ষেত্রে। কিন্তু ইংলিশে কিন্তু আমরা উল্টা করতেছি। ইংলিশে সর্বপ্রথম স্কুল কলেজে অ্যাডমিশন হলেই আমাদের রিডিং থেকে শুরু করে, রিডিং পড়া শুরু করো, এরপর রাইটিং লেখালেখি করা শুরু করে। বাট লিসেনিং এবং হচ্ছে রাইটিং এই দুটো বিষয় কিন্তু আমাদের কখনোই শিখায় না। এটা কিন্তু সবচেয়ে বড় একটা প্রবলেম আমাদের যে এডুকেশনাল সিস্টেম আছে সেটার ভিতরে। তাই আমরা এখন থেকে বাসায় লিসেনিংটা প্র্যাকটিস করব, যত বেশি সম্ভব আমরা লিসেনিং করব। আপনি যত বেশি ভালো শুনে বুঝতে পারেন আপনি তত ভালো স্পিকিং এ কথা বলতে পারবেন। এরপর স্পিকিং এর ক্ষেত্রে যে জিনিসটা হয়, আমরা সবাই শরম পাই, মানে কারোর সাথে কথা বলতে গেলে আমাদের ভয় করে অথবা লজ্জা লাগে। এইটা থেকে আগে বের হতে হবে। আপনি এমন কিছু বন্ধু বান্ধব বানায় ফেলেন অথবা আপনার ফ্যামিলির সাথে এমন একটা কমিউনিকেট করে ফেলেন যে আপনি যতটুকু পারেন আপনি ইংরেজি ইউজ করবেন, মানে বাসায় হোক অথবা বাহিরে হোক। অনেক মানুষ অনেক কথা বলবে, এগুলো থেকে আপনাকে বিরত থাকতে হবে, এগুলো শোনা যাবে না। এখন অনেকে জিজ্ঞাসা করতে পারেন আমি তো ইংলিশ কিচ্ছু পারি না, তাহলে আমি কিভাবে ইংরেজি বলবো? এটার একটা সিম্পল ওয়ে আছে, সেটা হচ্ছে হোয়াট ইউ নো এক্সপ্রেস ইউর সেলফ। আপনি যা জানেন তাই এক্সপ্রেস করেন। আপনি ধরেন একটা ভোকাবুলারি জানেন, একটা ওয়ার্ড জানেন, সেটা হচ্ছে কি, ধরেন আপনি ওয়াটার জানেন, পানি, আর কিছু আপনি জানেন না। সেক্ষেত্রে আপনি সেই ওয়াটার দিয়ে প্র্যাকটিস করা শুরু করেন। যেন আপনি কারোর কাছে পানি চাচ্ছেন, আপনি বলতে পারেন আমাকে 1 গ্লাস ওয়াটার দাও। এইভাবে আপনি আস্তে আস্তে করে স্পিকিংটা শুরু করতে পারেন। এটা একটা সুন্দর ফর্মুলা, হোয়াট ইউ নো এক্সপ্রেস ইউরসেলফ। আপনি যা জানেন তাই এক্সপ্রেস করেন। এরপর আপনি ইংরেজি টকিং এর ক্ষেত্রে আপনি আহ, যে কোনো একটা প্যারাগ্রাফ হোক অথবা আপনার ডায়লগ হোক, সেগুলো নিজে বাসায় একা একা রিডিং দেখে দেখে পড়েন। এক্ষেত্রে দেখবেন আপনি অনেক সুন্দরভাবে আস্তে আস্তে কথা বলা শিখে যাবেন। থার্ড নম্বরে এসে আপনার রিডিং ধরতে হবে। রিডিং এ করার ক্ষেত্রে আপনার আর্টিকেল পড়তে পারেন,
আপনি গুগলে সার্চ করলে অনেক ধরনের আর্টিকেল পেয়ে যাবেন, সেগুলো একটু পড়তে পারেন। আপনি যদি নিউজ পেপার পড়ে থাকেন, বাংলাদেশে অনেক নিউজ পেপার আছে, বাংলাদেশ প্রতিদিন, এই ধরনের বাংলা নিউজগুলো পড়া বাদ দিয়ে আপনি এখন থেকে শুরু করেন ইংলিশ নিউজ পেপার পড়া। এতে করে আপনার রিডিং পড়ার হ্যাবিটটা বিল্ড আপ হবে, প্লাস আপনি রিডিং যত বেশি ভালোভাবে রিডিং পড়তে পারবেন, আপনি তত ভালো লিখতে পারবেন, তত ভালো বলতে পারবেন। এইভাবে আপনি রিডিং পড়াটা শুরু করতে পারেন। আরেকটা কাজ করতে পারেন, সেটা হচ্ছে হলো বিভিন্ন সেলফ হেল্প ধরনের বই আছে, যেমন রিচ ড্যাট অ্যান্ড পুর ড্যাট, এরপর হচ্ছে হলো দ্য সাবকনসিয়াস মাইন্ড। এই ধরনের বইগুলো আপনি পড়তে পারেন। এটা পড়লে আপনার যোগ্যতাও যেমন বৃদ্ধি হবে, তেমন আপনি ইংরেজি সুন্দরভাবে কথাও বলতে পারবেন। শেষে এসে আপনি রাইটিং ধরবেন। রাইটিংটা হচ্ছে আপনার দৈনন্দিনকার রুটিনটা দৈনিক লিখবেন ইংলিশে। এটা আগামী 3 মাস করবেন। এটা করলে আপনার আস্তে আস্তে রাইটিং হ্যাবিটটা বিল্ড আপ হবে। এরপর আপনি যদি পারেন কোন একটা এসে লিখতে, আপনি একটা এসে পড়লেন, 2-3 বার পড়লেন, পরে সেই অনুযায়ী আপনি লিখলেন একটা নতুন করে। আরেকটা কাজ করতে পারেন, সেটা হচ্ছে আমরা ফেসবুক সবাই চালাই। এখন আপনি ফেসবুকে ছোটখাটো ইংরেজি ব্লগ লিখতে পারেন। যেমন আপনার দৈনন্দিনকার কি কি কাজ করেন সেটা আপনি ফেসবুকে লিখে ছাড়তে পারেন। এতে করে আপনার ফেসবুকে ভিউও বাড়লো, আপনার লাইক কমেন্টও বাড়লো, প্লাস আপনার ইংরেজি লেখার গতিটাও বাড়লো। এইভাবে আপনি এই 4টা মডিউল প্র্যাকটিস করতে পারেন বাসায়। এখন এই যে এখানে বলে দিছি 4 ঘন্টা প্র্যাকটিস, এখন এই 4 ঘন্টা হচ্ছে সর্বনিম্ন। এর উপরে আপনি যত বেশি প্র্যাকটিস করতে পারবেন, আপনি তত ভালো ইংরেজি বলতে পারবেন এবং লিখতে পারবেন, প্লাস বুঝতে পারবেন। আচ্ছা চলুন এখন আমরা ডাইরেক্ট ক্লাসে এখন ঢুকে যাব। আমরা প্রথমে শিখবো হচ্ছে কিভাবে, অনেকে আছে এখানে ইংরেজি রিডিংই পড়তে পারে না, তাহলে কিভাবে ইংরেজি বলবে। এখন আমরা সেই বিষয়টা একটু দেখব, কিভাবে আপনি একটা ওয়ার্ডের উচ্চারণ করবেন, সেগুলো আমরা আস্তে আস্তে শিখব। প্রথমে আমরা জেনে নেই, বাংলাতে যেমন 50টা বর্ণ আছে, তেমন ইংরেজিতে টোটাল 26টা বর্ণ আছে। 26টা বর্ণের আবার দুটো ভাগ আছে, একটা হচ্ছে হলো আপনার বলা হয় ভাওয়েল, এবং আরেকটা ভাগকে বলা হয় কনসোনেন্ট। যেমন আমরা বাংলা বাংলা বর্ণে শিখেছি, একটা হচ্ছে হলো স্বরবর্ণ, একটা হচ্ছে হলো ব্যঞ্জন বর্ণ। এই যে এ, ই, আই, ও, ইউ, এই 5টাকে যদি আমরা বলি বাংলা ভাষার সাথে মিলিয়ে বলি, এগুলোকে বলা হয় স্বরবর্ণ, আর এগুলো হচ্ছে হলো ব্যঞ্জন বর্ণ যদি বাংলার সাথে আমরা মিলিয়ে বলি। আচ্ছা, এখন এই যে এখানে 26টা যেই লেটার আছে, এইগুলো লেটার এক একটার কিন্তু এক এক উচ্চারণ হয়, প্লাস বাংলার আমাদের যে 50টা লেটার আছে, এই 50টা লেটারে কিন্তু আপনার যেই উচ্চারণটা হবে সেই উচ্চারণটা কিন্তু একই থাকবে, কিন্তু ইংলিশে এসে ঠিক থাকবে না। ইংলিশের এই 26টা লেটারের পিছনে 44টা সাউন্ড আছে, এগুলো আমরা পরবর্তী ক্লাসে শিখবো। আজকে শুধু আমরা এই এ থেকে জেড পর্যন্ত একটু সঠিক প্রোনাউন্সিয়েশনটা শিখে নেই। দেখেন এই যে প্রথম আমরা যে জিনিসটা দেখতে পারতেছি, এটা আমরা সারা জীবন শিখে আসছি, এটা হলো এ, কিন্তু এটা সঠিক উচ্চারণ হচ্ছে হলো এই। আবার এটা যখন একটা সেন্টেন্সের মাঝখানে বসবে, তখন এটার উচ্চারণ হয়ে যাবে আ। এটা দুটো উচ্চারণ, একটা হচ্ছে হলো এই আর একটা হচ্ছে হলো আ। যখন আমরা কোন একটা সেন্টেন্স প্রথমে এ দিয়ে শুরু করব, তখন আমরা এটার উচ্চারণ বলবো হচ্ছে হলো এই। আর যখন সেন্টেন্সের মাঝখানে থাকবে, তখন এটা উচ্চারণ হয়ে যাবে আ। আমি দুটো উদাহরণ দিই, যেমন এই ব্যাট, এই বল। আর যদি আমরা একটা সেন্টেন্স লিখি, দেয়ার ইজ আ ফ্যান, অথবা দেয়ার ইজ এ প্যান, দেয়ার ইজ আ, দেয়ার ইজ আ প্যান, তখন কিন্তু এটা উচ্চারণ হয়ে গেছে আ। বি এর উচ্চারণটা ঠিক আছে, আমরা সচরাচর যেটা উচ্চারণ করি সেটাই ঠিক আছে, ভি। সি এর উচ্চারণটাও আমরা সি উচ্চারণ করি, এটা সবাই জানেন, কিন্তু কিছু কিছু উচ্চারণ কিন্তু আমরা স্কুল কলেজে ভুল শিখে আসছি। এগুলো আজকে আমরা একটু মার্ক করব। দেখেন এটা উচ্চারণ হচ্ছিল ডি, কি ডি। এটা উচ্চারণ হয়েছে ই, ই, এক আলিফ টান হবে। দেখেন এখানে নিচে দুটো ফোঁটা ফোঁটা দেওয়া আছে, যেখানে ফোঁটা ফোঁটা সেখানে কিন্তু এক আলিফ একটু টান দিয়ে বলতে হবে, ই। আর এইটার উচ্চারণ হচ্ছিল এফ, এফ বলবেন, উপরের দাঁতটা আপনার নিচের ঠোঁটের সাথে লাগবে, এরপর ভিতর থেকে একটা বাতাস আসবে, এফ। এটার উচ্চারণ হয়েছে জি, জি। আমার সাথে কিন্তু আপনারা একটু উচ্চারণগুলো করবেন, যাতে করে আপনার ইনারশাটা দূর হয়ে যায় বা জড়তাটা দূর হয়ে যায়। এটার উচ্চারণ হয়েছে এইচ, এইচ, শেষে চ এর একটা উচ্চারণ আসবে, এটাকে বলা হয় চ, এইচ। আই, আই, জে, এটা কিন্তু জে না, এটাকে বলা হয় জেই। আর এটা কিন্তু কে না, এটা বলা হয় খেই, জেই, খেই। এটাকে বলা হয় এল, এম, এন। এই ও এর উচ্চারণটা কিন্তু ভিতর থেকে আসবে, গলার ভিতর থেকে, ও, ও। এটার উচ্চারণ হচ্ছিল
প এবং ফ দুটোর মিশ্রণে মাঝামাঝি যে উচ্চারণটা হয় সেটা উচ্চারণ হবে ফি। ফি। আমার সাথে সাথে উচ্চারণটা করতে পারেন, ফি। আর এটা হচ্ছে হলো আপনার কিউ। কিউ। আ। আ। এই আর এর দুটো উচ্চারণ, একটা হচ্ছে হলো ব্রিটিশ আর একটা হচ্ছে হলো আমেরিকান। ব্রিটিশরা হচ্ছে হলো শুধু আ বলে, কি শুধু আ, এই রয়ের উচ্চারণটা ছেড়ে দেয় ওরা। আ মানে শুধু একটা এর যে উচ্চারণ সেটাই বলে হচ্ছে হলো ব্রিটিশরা। আর আমেরিকানরা একটু গাঢ় ভাবে বলে এটা আর। আর আমরা ব্রিটিশ কারিকুলাম ফলো করি তাই আমরা আই বলবো। আ। এই এস, এস এর উচ্চারণটা হচ্ছে হলো স এবং স। এই দুটো উচ্চারণের অথবা সাউন্ডের মাঝামাঝি যে সাউন্ড সেটা হচ্ছে হলো এস। এটা হয়েছে টি না, কিন্তু এটা টি। টি। ভিতর থেকে একটা গভীরভাবে একটা সাউন্ড আসবে টি। আর এটা হচ্ছে ইউ। ইউ। এই ভি আর এই ভি এর দুটোর ভিতরে পার্থক্য হচ্ছে হলো একটা হলো আমরা ভ আর একটা হচ্ছে হলো ভ। দুটো উচ্চারণ পাই না বাংলা ভাষায়, এটা হচ্ছে হলো সেই ভ আর এটা হচ্ছে হলো ভ। এটা একটু গভীর ভাবে এবং ভিতর থেকে আসবে, টান একটু হালকা টান হবে, ভ অথবা ভি। ভি। আর এইটা আর এই ইউ, এই ইউটাকে ডাবল করে দিলেই হচ্ছে ডাবল ইউ। ডাবল ইউ। ডাব্লিউ না কিন্তু, ডাবল ইউ। আর এক্স। 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 ওয়াই। ওয়াই। এই যে জেডটা দেখছেন, এটাকে ব্রিটিশরা বলে জেড আর আমেরিকান বলা হয় জি। আমরা ব্রিটিশ ফলো করি যার কারণে আমরা এটাকে বলবো জেড। জেড। আচ্ছা, এরপর আমরা চলে যাই। আচ্ছা, ভালো তো আমরা শিখেছি। এখন বাংলা ভাষার যে উচ্চারণগুলো আছে দেখেন, এইখানে কিছু ফনিক্স আছে, আমরা এই ফনিক্স গুলোকে ফলো করব। এটাকে বলা হয় ফনিক্স, আমরা আগামীকালকে ক্লাসে ফনিটিক্স শিখবো। আর এটাকে বলা হয় ফনিক্স। যারা একবার কিছুই পারেন না ইংরেজির, তারা এটা বাসায় বসে প্র্যাকটিস করবেন, আমি খালি দেখাই দেব, আপনারা বাসায় বসে বসে প্র্যাকটিস করবেন। কারণ আমি এই সংক্ষিপ্ত ক্লাসে আপনাদের সবকিছু শিখাতে পারবো না, আমি খালি দেখাই দিব কিভাবে আপনারা বাসায় শিখবেন। সেই অনুযায়ী আপনারা বাসায় বসে বসে প্র্যাকটিস করবেন। আশা করা যায় আপনি খুব দ্রুত আপনি ইংলিশটা আয়ত্ত করে নিতে পারবেন। দেখেন, এটাকে বলা হয় স্ট্রাকচার অফ স্পেলিং অথবা ফনিক্স। এইখানে বি আছে এবং এ আছে। বি এ, এইটার উচ্চারণ মাঝে মাঝে ব হয়, আবার মাঝে মাঝে বা হয়, আবার মাঝে মাঝে বে হয়। আবার দেখেন, এই একই লেখার উচ্চারণ মাঝে মাঝে আবার কি হয়, বেয়া হয়। এইটা কেন হয়? এটা হওয়ার কারণ হচ্ছে বাংলা ভাষায় যেমন 50টা লেটার অথবা 50টা বর্ণের সাথে 50টাই কিন্তু সাউন্ড, কিন্তু ইংরেজির লেটার হচ্ছে 26টা বাট সাউন্ড হচ্ছে 44টা। এই যে মাঝখানে যে সাউন্ড গুলো আছে ওগুলো কিন্তু হাইড করা, ওগুলো হচ্ছে ফনেটিক্স, যারা জানে তারা বলতে পারবে। আমরা আগামীকালকে ক্লাসে ফনেটিক্সটা শিখবো, তখন আপনারা ভালোভাবে বুঝতে পারবেন। আচ্ছা, আমি একটু দেখাচ্ছি আপনাকে। যেমন দেখেন, এস টি ইউ, এটার উচ্চারণ কি হয়েছে, ইস টু, তাই না? আবার দেখেন লিখি, এস টি ইউ, এটার উচ্চারণ কি হয়েছে, ইস টু। বাট আপনি যদি একটা ফুল একটা ওয়ার্ড লেখেন তখন কিন্তু উচ্চারণটা ডিফারেন্ট হয়ে যাবে। এখন ধরেন আমরা স্টুডেন্ট লিখবো, STUDENT, দেখেন এটা উচ্চারণ হয়েছে কি স্টুডেন্ট। বাট আমরা যখন স্টাডি লিখবো, STUDY, এইটার উচ্চারণ হয়ে গেছে কি স্টা। STUর উচ্চারণ হয়ে গেছে কি স্টা। আবার এখানে উচ্চারণ হয়েছে স্টু। দুটো কিন্তু ডিফারেন্ট হয়ে গেছে বাট লেখা কিন্তু একই, এই যে প্রথম এ এতরূপ এবং প্রথম এ এতরূপ কিন্তু লেখা একই, বাট উচ্চারণটা কিন্তু ডিফারেন্ট হয়ে গেছে। কিন্তু বাংলা ভাষায় কয়াকার কা, এটার উচ্চারণ সারা জীবন কয়াকার কাই থাকবে। কাকা লিখতো কয়াকার কা কাই হবে, এবং কালো লিখতে কয়াকার কাই হবে। কিন্তু এখানে দেখেন স্টুডেন্ট লিখতে STU বা উচ্চারণ হয়েছে স্টুডেন্ট, আবার STU আরেকবার উচ্চারণ হয়ে গেছে স্টা বা স্টাডি। তাই ইংরেজিতে একটু ঝামেলা আছে, আমরা এগুলো যদি বাসায় প্র্যাকটিস করি তাহলে আমি বলতে পারি আপনাদের এই ঝামেলাটা দূর হয়ে যাবে। এখন আপনার বাসায় এটা কিভাবে প্র্যাকটিস করবেন এগুলো জানা দরকার নেই, এগুলো বাসায় আপনারা একবার করে পড়ে দেখবেন। আর আপনারা যেটা প্র্যাকটিস করবেন সেটা হচ্ছে এই যে এখানে দেখেন বি এ, উচ্চারণ হয়ে গেছে কি ব, আপনার একটা 5বার করে উচ্চারণ করবেন। বি এ ব, সি এ ক, ডি এ ড, এফ এ ফ, জি এ গ, এইচ এ হ। আমি যেভাবে একবার করে উচ্চারণ করেছি, একবার করে বলছি না, আপনারা এটা 5বার করে বলবেন। যেমন বি এ ব, বি এ ব, বি এ ব, বি এ ব, হাতের কর গুনে 5বার করে পড়বেন।
এটার লাইন পুরোটা শেষ হয়ে যাবে, এরপর আপনি এই লাইনে আসবেন, বি এ বা, বি এ বা, বি এ বা, 5 বার করে এই পুরো লাইনটা শেষ করবেন। এগেইন এই লাইনে আসবেন, বি এ বে, বি এ বে, এই কে আকার এগুলো বাদ, শুধু এই যে বি এ বে, এই এতটুকু উচ্চারণ করবেন, 5 বার করে এই লাইনটা শেষ করবেন প্রথম দিনে। এরপর দ্বিতীয় দিনে এসে আপনি কাজ করবেন কি, এই পুরোটাকে আপনি একবার রিভিশন দিবেন, একবার করে পড়বেন, আর কিন্তু পড়া লাগবে না। আমি কিন্তু মুখস্থ করতে বলি নাই, কারণ আপনি ইংরেজি মুখস্থ করে ইংরেজি শিখতে পারবেন না, এটা একটা চিরন্তন সত্য। আপনি 5 বার করে যেভাবে পড়তে বলছি আপনি সেম নিয়মে পড়বেন, 5 বার করে এটা পড়বেন। দ্বিতীয় দিনে এসে আপনি এটাকে একবার করে শুধু রিভিশন দিয়ে যাবেন। দেন সেকেন্ড পেজ যেটা আছে সেটাকে আবার ওইটা রিভিশন দেওয়ার পরে এটাকে আবার 5 বার করে পড়বেন, বি এ বেয়া, বি এ বেয়া, 5 বার করে এই লাইনটা শেষ করবেন। এরপর দেন এটা বিই বা, বিই বা, অথবা সিই সা, এইভাবে এটা 5 বার করে শেষ করবেন। সেম আবার এইটাই তৃতীয় যে লাইনটা আছে সেটা আপনি 5 বার করে পড়ে শেষ করবেন। থার্ড ডেতে এসে সেম নিয়মে আপনি প্রথমটাকে একবার, প্রথম পৃষ্ঠাটাকে একবার পড়বেন, প্রথমটাকে একবার রিভিশন দিবেন, এরপরে এটাকে একবার রিভিশন দিবেন, সেম আবার তৃতীয় ডেতে আবার এটা 5 বার করে পড়বেন। এইভাবে আপনি টোটাল মানে 10টা পেজ আছে, এই 10টা পেজ আপনি একই নিয়মে শেষ করবেন। মোটামুটি আপনার 10 থেকে 15 দিন পরে আপনি যে কোনো ওয়ার্ড দেখলে আপনি সেটা উচ্চারণ করে ফেলতে পারবেন, এটা আমি গ্যারান্টি দিতে পারি। হয়তো আপনার প্রোনাউন্সিয়েশনটা অথবা এক্সেন্টটা একটু ভুল থাকতে পারে, হয়তোবা 70 অথবা 80% আপনার রাইট থাকবে, হয়তোবা 30 to 20% হয়তোবা একটু ভুল থাকতে পারে, কিন্তু আপনি 70% কিন্তু উচ্চারণ করে ফেলতে পারবেন। তাই আপনি এই ফনিক্সটাকে একটু ভালো করে বাসায় একটু প্র্যাকটিস করবেন, যেভাবে যেভাবে বলেছি সেভাবে সেভাবে বাসায় বসে বসে এই জিনিসটাকে প্র্যাকটিস করবেন। এটা হচ্ছে আপনাদের বাসার হোমওয়ার্ক, এটা আমি এখন কিছুটা দেখাই দিছি, আপনারা এটা বাসায় বসে বসে প্র্যাকটিস করবেন। আশা করি সবাই বুঝতে পারছেন। আচ্ছা, আমরা পরবর্তীতে চলে যাই। দেখেন, এখন আমরা কিছু উচ্চারণে ভুল আছে, লেখার লেখি একভাবে বাট উচ্চারণ করি আরেকভাবে, সেই মিস্টেক গুলো আমরা এখন একটু সলভ করব। দেখেন এখানে রুল মনে হয় 12টা রুল আছে, এই 12টা রুল আমরা একটু আজকে দেখব। দেখেন রুল নাম্বার 1 হলো শব্দের শুরুতে যদি কে এন থাকে তাহলে সেই কে এর উচ্চারণটা কিন্তু হবে না। এখন যেই ধরনের ওয়ার্ড হোক না কেন, সেটার প্রথমে যদি কে এন একত্রে থাকে, এর পরের উচ্চারণটা থেকে আমাদের উচ্চারণটা শুরু হবে। যেমন এখানে দেখেন এক্সাম্পলটা দেখি, এখানে কে এন ও ডাব্লিউ এল ই ডি জি ই এটা লেখা আছে, বাট এখানে কে এর যে উচ্চারণটা সেটা কিন্তু হবে না। এখানে এই ন থেকে এন থেকে উচ্চারণটা হবে নলেস, নলেস, কে এর উচ্চারণটা কিন্তু হয় নাই। এটা একটু মাথায় রাখবেন, কে এন যদি একত্রে থাকে সেই ক্ষেত্রে এই কে এর উচ্চারণটা সাইলেন্ট হবে। এখন আবার আরেকটা জিনিস আপনাদের শিখায় রাখি, সেটা হলো এল ই ডি জি ই, এই ধরনের জিনিস যেইখানে দেখবেন এটার উচ্চারণ সবসময় হবে লেজ, 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 এরকম দেখলেই এটা উচ্চারণ করবেন লেজ। আর এন ও ডাব্লিউ এটা উচ্চারণ হয়েছে ন, তাহলে নলেজ, নলেজ। এর পরেরটা দেখি আমরা, কে এর উচ্চারণ সাইলেন্ট যাবে, তাহলে কি হবে এটা নাইফ, নাইফ। থার্ড নম্বর এক্সাম্পলটা দেখেন, কে এর উচ্চারণটা সাইলেন্ট হবে, কি হয়েছে নি, নি, কে এন আসিল যার কারণে কে এর উচ্চারণটা সাইলেন্ট হবে নি। রুল নাম্বার 2, এখানে ডাব্লিউর যে উচ্চারণ, ডাব্লিউ এর পরে যদি এইচ এবং আর থাকে তাহলে কি হয়, ডাব্লিউর উচ্চারণটা হবে না। এখানে কিছু এক্সাম্পল দেখেন, ডাব্লিউর উচ্চারণটা হবে না, তাহলে কি হবে রাইট, ডাব্লিউ আর আই টি ই, রাইট। ডাব্লিউ আর ও এন জি, রং, ডাব্লিউর উচ্চারণটা সাইলেন্ট হবে। ডাব্লিউ এইচ ও, এই যে এখানে বলে দিছে ডাব্লিউর পর এইচ থাকলে, ডাব্লিউর পর এইচ আছে যার কারণে এখানে ডাব্লিউর উচ্চারণটা সাইলেন্ট থাকবে। এইচ ও, হু, কে। রেসলিং, এই যে আমি একটু আগে বলেছিলাম সবাই মনে শুনেছেন, আই এন জি, এই আই এন জি উচ্চারণ হয় ইং, এটার আগে যেটা হবে সেটা সহ যদি বলেন তাহলে হবে লিং, এম বসলে মিং, এন বসলে নিং, এইভাবে উচ্চারণগুলো হবে। আচ্ছা, আমরা পরবর্তী স্লাইডে চলে যাই। রুল নাম্বার 3, কোনো ওয়ার্ডের শেষে যদি ই থাকে তাহলে এই ইটার উচ্চারণ কখনোই হবে না, এই ইটা সবসময় সাইলেন্ট থাকবে যে কোনো ওয়ার্ডের। দেখেন নেম, আমরা কখনো নেইমই বলি না, নেইমই বলি, নেইম, ইটা কিন্তু সাইলেন্ট হয় এখানে নেম। যেমন কাম, ই এর উচ্চারণ কিন্তু আসে না, টেক, এটা কিন্তু টেক না, টেক, এই ই এর উচ্চারণটা সাইলেন্ট হবে। ফেক, ই এর উচ্চারণটা সাইলেন্ট হবে। রুল নাম্বার 4 দেখেন, এম প্লাস বি এগুলো যদি থাকে তাহলে এই বি এর
এই যে এখানে দেখেন অনেক ভাওয়েল টাওয়েল লেখছে, এগুলো বলা উচ্চারণ নেই, আমরা এক্সাম্পলে ডাইরেক্ট চলে যাব। এম প্লাস বি যদি থাকে, এই বিটা সবসময় সাইলেন্ট হবে, বিটার কি উচ্চারণ হবে না। দেখেন বি ও এম, এই বিটা কিন্তু সাইলেন্ট। অনেকে দেখেন উচ্চারণ করে বোম্ব, কিন্তু এই বিটার উচ্চারণটা হবে না, ওটা উচ্চারণ হবে বোম, বোম। এখানে উচ্চারণ হবে কম, এই বি এর উচ্চারণ কিন্তু হবে না, কম হবে না, কিন্তু বি এর উচ্চারণটা সাইলেন্ট যাবে, কম। এরপরে এটার উচ্চারণ হবে কি থাম, থাম্ব না, ভয়ের উচ্চারণটা সাইলেন্ট হবে। এখানে এম প্লাস বি আছে, যেখানে এম প্লাস বি আছে, যার যার কারণে এখানে বি এর উচ্চারণটা সাইলেন্ট হবে। দেখেন সারা জীবন আমরা বলে আসছি থাম্ব নেইল, কিন্তু এই বি এর উচ্চারণটা হবে না, এর উচ্চারণ হবে থাম নেইল, থাম নেইল। আচ্ছা, এরপর স্লাইডে আমরা দেখি 5 নম্বর রুলস। ওয়ার্ডের শেষে যদি আইজিএন, একটু আগে শিখেছিলাম আইএনজি যদি থাকে ইং হবে, আইজিএন যদি থাকে এটার উচ্চারণ হবে আইন। এটা সব সময়ের ক্ষেত্রে আইজিএন থাকলে উচ্চারণ হবে আইন, জি এর উচ্চারণটা হয় না সাধারণত, এই আইন হয়। যেমন দেখেন উদাহরণ, ডিজাইন, DESIGN, এই যে IGN আছে, কি হইলো ডিজাইন, রিজাইন, রেইন, ফেইন, এই যে আইন উচ্চারণ হয়েছে, আইজিএন থাকলে উচ্চারণ হবে আইন। এর পরবর্তীতে আমরা দেখি এল এম যদি থাকে, তাহলে এই এল এর উচ্চারণটা কিন্তু হবে না, এই যে এল এম আছে, যার কারণে এল এর উচ্চারণটা হয় না। সবাই বলতে চায় ক্লাম, কিন্তু উচ্চারণ হবে কি কাম, কাম। এই অল ল এর উচ্চারণ বা এল এর উচ্চারণটা সাইলেন্ট থাকবে, কাম হবে, কি হবে কাম। এরপরে দেখেন আমস, এটা কিন্তু এই এল এর উচ্চারণটা হবে না, ল কিন্তু হবে না, এখানে এখানে কি হবে AMS, আমস, অর্থাৎ ভিক্ষা করা। এরপর আছে হলো পাম, পাম গাছের নাম সবাই শুনেছেন, এটা কিন্তু প্লাম গাছ না, এই এল এর উচ্চারণ কিন্তু সাইলেন্ট থাকবে, উচ্চারণ হবে কি পাম, পাম। এটার আমি পিডিএফটা দিয়ে দিব, আপনারা বাসায় বসে বসে একটু প্র্যাকটিস করবেন, তাহলে সব থেকে বেস্ট হবে। রুল নাম্বার 7 নম্বরটা দেখেন, IR প্লাস কনসোনেন্ট। কনসোনেন্ট সম্পর্কে তো সবার জানা আছে, ভাওয়েল AEIOU, এই 5টা বাদে যে 21টা লেটার আছে, এগুলো সবগুলোকে বলা হয় কনসোনেন্ট। এই IR এর পরে যদি কনসোনেন্ট থাকে, তাহলে এই আই এর উচ্চারণটা ই না হয়ে হয়, উচ্চারণ ই হবে না। সাধারণত তো আই এর উচ্চারণ তো ই হয়, কিন্তু ই না হয়ে হবে। কি রুলসটা কি, IR থাকতে হবে প্লাস কনসোনেন্ট থাকতে হবে। আমরা কিছু এক্সাম্পল দেখলে ভালোভাবে বুঝতে পারবো। যেমন FIRST, ফার্স্ট, এই যে আই, আই এর উচ্চারণটা কিন্তু ই হয় নাই, যদি ই দিয়ে আমরা উচ্চারণ করি তাহলে উচ্চারণটা কি হইতো ফিস্ট, ফ্রিস্ট, কিন্তু উচ্চারণ হয়েছে কি ফার্স্ট, প্রথম। এরপর দেখেন বার্থ, এই আয়ের উচ্চারণটা হয়েছে বার্থ, বার্থ, বীর্থ কিন্তু হয় নাই, কারণ আয়ের উচ্চারণটা হয়ে গেছে কি এ। এরপরটা দেখেন বার্ড, আয়ের উচ্চারণটা হয়ে গেছে বার্ড। সার্কেল, সার্কেল, বৃত্ত। 8 নম্বর রুলসটা হচ্ছে কনসোনেন্ট প্লাস ইউ প্লাস কনসোনেন্ট। এইভাবে যদি থাকে, কনসোনেন্ট বলতে কোনগুলা, BCD, এগুলো যা আছে সব কনসোনেন্ট। এইগুলোর পরে যদি ইউ থাকে, এরপর যদি আবারও কনসোনেন্ট থাকে, তাহলে এই ইউর উচ্চারণটা হয়ে যাবে আ। এমনি সাধারণত ইউর উচ্চারণ হয় হচ্ছিল রস্যা উ অথবা ইউ, তাহলে সেক্ষেত্রে হয়ে যাবে আ। দেখেন আমরা কিছু উদাহরণ দেখি, এক্সাম্পল দেখি। NULL, কি হবে, নুল হওয়ার উচ্চারণ হওয়ার কথা ছিল, কিন্তু হয়ে গেছে কি নাল, নাল, কারণ ইউর উচ্চারণটা কি হবে আ হবে, নাল। এরপরে দেখেন BUT, কি হবে বাট, বুট কিন্তু হয় নাই, হয়েছে কি বাট। এরপর নাট কিন্তু হয় নাই, হয়েছে কি নাট, নট, নুট কিন্তু হয় নাই, হয়েছে নাট। NUT নাট, CUT কাট। এরপরে স্লাইডে দেখেন রুল নাম্বার 9, শব্দে টি এর পরে যদি ইউ থাকে, তাহলে টি এর উচ্চারণ সবসময় চ হয়, এটা সবসময় মাথায় রাখবেন। আচ্ছা, এটা উদাহরণ দেখলে বুঝতে পারবেন ভালোভাবে। যেমন এইখানে TURE, TURE যেখানে আপনি দেখবেন সেটা উচ্চারণ করবেন চার, 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 যেইখানে দেখেন TURE দেখবেন চার উচ্চারণ করে ফেলবেন, এটা মুখস্থ করে রেখে দেন। ING ইং হবে, TURE চার হবে, এগুলো ডাইরেক্ট মুখস্থ করে রেখে দেন। এরপর দেখেন সেঞ্চুরি, TURY চুরি, TURE চার হবে, TURY চুরি, চুরি হবে, সেঞ্চুরি। লেকচার। এরপর দেখেন ফার্নিচার, স্ট্রাকচার, গঠন। এরপর কনসোনেন্ট প্লাস IA,
আই এ প্লাস কনসোনেন্ট এইভাবে যদি থাকে তাহলে এটার উচ্চারণটা হবে আইয়া, আইয়া। যেমন আমরা এক্সাম্পল দেখি, ডায়ালগ, ডায়ালগ, ডায়মন্ড, ডায়মন্ড। তারপর হচ্ছে লায়ার, লায়ার। এরপর হচ্ছে লায়াবিলিটি, লায়াবিলিটি। লায়াবিলিটির একটা অ্যান্টোনিম হচ্ছে অ্যাসেট, লায়াবিলিটি বা দায়। দেখেন 11 নম্বরে IGH, এই ধরনের যদি কোনো কিছু দেখেন তাহলে এটার উচ্চারণ হবে শুধু আই। এই জি এর এইচ এর উচ্চারণটা হয় না, শুধু উচ্চারণ হবে কি আই, আই এর উচ্চারণ শুধু আই হবে। IGH থাকলে আই হবে। যেমন নাইট, এই যে এখানে দেখেন এন এর বদলে তো ন, এই IGH এই পুরাটার উচ্চারণ হয়েছে কি আই, এই টি এর উচ্চারণ তো ট। যেমন নাইট, নাইট, ন আই ট, নাইট। সেম নিয়মে যেখানে হয়েছে সাইট, মাইট। রুল নাম্বার 12 দেখেন এখানে আই ও এর উচ্চারণ সাধারণত হয় আইও। কি হয়? আইও। যেমন বায়োলেট, বায়োলজি, বায়োগ্রাফি, বায়োলেশন। দেখেন এখানে 12টার যে রুলস আছে এগুলো আমি তো একবার দেখাই দিলাম, আপনার বাসায় বসে আপনারা 4-5 বার করে এটার উচ্চারণগুলো করবেন, প্লাস এগুলো দেখবেন। দেখলে আশা করি আপনাদের যে কনফিউশনটা আছে সেটা দূর হয়ে যাবে। আশা করি সবাই বুঝতে পারতেছেন। সবাই কি আছেন? জি আলহামদুলিল্লাহ বুঝতে পারছি। জি, স্যার আছি স্যার, আলহামদুলিল্লাহ স্যার। আচ্ছা। দেখেন এই যে এখানে কিছু শর্ট মেসেজ আছে অথবা শর্ট ডায়লগ আছে, এগুলোকে ডাইরেক্ট আপনাদের ঠোঁটের মাথায় রাখতে হবে সব সময়। যেমন হোয়াটসঅ্যাপ, কি খবর, ক্যারি অন, চালিয়ে যা, ওয়াও, বাহ, দারুণ তো। এই ধরনের ওয়ার্ড গুলো আপনার ডাইরেক্ট মুখস্থ করে ফেলবেন। এগুলোর শীট পিডিএফটা আমি দিয়ে দিব। এগুলো এখানে আমি কিছু দেখাবো না, আমি শুধু খালি একটু বলে দিচ্ছি। আপনারা এগুলো বাসায় ডাইরেক্ট মুখস্থ করে ফেলবেন। এগুলো মুখস্থ করলে আপনি যদি এই টুকটাক ইংরেজি বলতে পারেন তখন কিন্তু আপনার ভিতরে একটা আত্মবিশ্বাস চলে আসবে অথবা কনফিডেন্স চলে আসবে। এখানে বেশি নেই, মনে হয় 50টা অথবা 60টার মতন ডায়লগ আছে, এই যে 2টা পৃষ্ঠা। এগুলোকে ডাইরেক্ট আপনি মুখস্থ করে ফেলবেন, এগুলো দৈনন্দিনকার ইউজে লাগবে। আপনি দৈনন্দিনকার ইউজে যে সকল কথাগুলো বলেন এগুলোই তাই। তাই এই 2টা পৃষ্ঠা আপনি একটু কষ্ট করে মুখস্থ করে ফেলবেন। মুখস্থ বলতে আপনি এক একটা 5 থেকে 10 বার করে পড়েন, দেখবেন আপনার অটোমেটিক মুখস্থ হয়ে গেছে। এগুলো যদি আপনি মুখস্থ করতে পারেন তাহলে কিন্তু আপনি টুকটাক ইংরেজি চালায় যেতে পারবেন, মানে চালায় যাওয়ার মতন ইংরেজি বলে যেতে পারবেন। আচ্ছা, সবাই কি দেখতে পাচ্ছেন আমাকে? স্যার দেখতে জি পাচ্ছি জি স্যার। দেখা। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। দেখেন এই দুটো হচ্ছিল আপনাদের বাসার হোমওয়ার্ক। এই যে স্ট্রাকচারের একটা দিছি আর একটা হচ্ছিল এইটা, এগুলো হচ্ছিল আপনাদের বাসার হোমওয়ার্ক। এগুলো বাসায় বসে বসে আপনি প্র্যাকটিস করবেন। আচ্ছা, এরপর আমরা কিছু স্পোকিং এর স্ট্রাকচার গুলো দেখি। এটা আমরা শেষের ক্লাসে নেব স্পোকেন, বাট তারপর আমরা এখানে কিছু স্ট্রাকচার এখন একটু দেখি আমরা। দেখেন এইখানে আমি 10টা স্ট্রাকচার দিছি। যেমন দৈনন্দিনকার ইউজে আমরা যেই যেই সেন্টেন্স গুলো সাধারণত বলি, যেমন আমি কিছু একটা হলাম, যেমন আমি একজন ইঞ্জিনিয়ার, আমি একজন ডক্টর, আমি একজন ভালো মানুষ, অথবা আমি একজন হ্যাপি। এই ধরনের কিছু ইউজ করতে গেলে আমরা সবসময় কি ইউজ করি? আই অ্যাম দিয়ে শুরু করি স্ট্রাকচারটা, আই অ্যাম। এগুলো কিন্তু স্পোকেনের আমরা ক্লাসে নিব। এগুলো অ্যাডভান্সটা কিছুটা অ্যাডভান্স ধরনের সেন্টেন্স গুলো আমরা মেক করবো স্পোকেনের 5তম ক্লাসে। এখন আপাতত আপনাদের কিছু সহজ কিছু স্ট্রাকচার দেখাই দিচ্ছি। দেখেন প্রথমটা হচ্ছে আমি কিছু হলাম, যদি এই ধরনের কিছু বলতে চান সবসময় আই অ্যাম দিয়ে শুরু করবেন। এরপরে দেখেন, ধরেন আমি একজন টিচার অথবা শিক্ষক, এটা যদি আমি লিখতে চাই তাহলে কি হবে? আই এম এ টিচার, TEACHER। দেখেন তাহলে কি হলো? আমি একজন শিক্ষক, তাহলে আই অ্যাম এ টিচার, আমি হলাম একজন শিক্ষক। এখন আমি আর কি কি হতে পারি? আমি একজন স্টুডেন্টও তো হতে পারি। সেই ক্ষেত্রে এই টিচারের জায়গায় শুধু স্টুডেন্ট বসায় দিবেন। আই এম এ স্টুডেন্ট, STUDENT, স্টুডেন্ট, আমি একজন স্টুডেন্ট। এখন ধরেন আপনি একজন সুখী মানুষ অথবা আপনি খুবই দুঃখে আছেন অথবা দুঃখী মানুষ, সেক্ষেত্রে আপনি কি লিখতে পারেন? আমি হলাম সুখী, আই অ্যাম এ হ্যাপি। এরপর আপনি হলেন কোনো দুঃখী, তাহলে কি হবেন? আই, ধরেন আমি এখন দুঃখে আছি, সেক্ষেত্রে লিখতে পারি আই অ্যাম কি স্যাড। বুঝতে পারছেন?
মানে আপনি কোনো আমার সাথে একটু রিপ্লাই দেন, সবাই কি বুঝতে পারতেছেন আই এম এর স্ট্রাকচারটা কি? স্যার জি জি। আচ্ছা, এখন আপনি কোন একটা কাজে ধরেন বিজি আছেন অথবা আমি কোন একটা কাজে বিজি আছি, সেক্ষেত্রে কি বলবো? আই। আমরা কিন্তু এখন পার্সন শিখাচ্ছি না, আমরা শুধু খালি প্রথম আই দিয়ে শিখাচ্ছি। এখন এগুলো দিয়ে আপনি ইউ দিয়ে বলতে পারেন, ইউ আর হ্যাপি, ইউ আর এ স্টুডেন্ট, তুমি একজন স্টুডেন্ট, অথবা ইউ আর এ টিচার। এটা আমরা পরবর্তীতে শিখবো একটু অ্যাডভান্সে। আচ্ছা, এখন শুধু আমরা আই দিয়েই শিখি। এখন ধরেন আমি বিজি আছি, তাহলে কি বলবো? আই অ্যাম আই অ্যাম বিজি। এ হবে না এখানে, আমি তো একটি বিজি না, এখানে এটা কাটা যাবে, শুধু হবে আই অ্যাম বিজি। আই অ্যাম বিজি। আচ্ছা, আশা করি বুঝতে পারছেন। তাহলে আমরা পরবর্তী স্ট্রাকচারটা একটু দেখি, আই প্লাস ভার্ব। এখন ভার্ব গুলো কি কি? ভার্ব মানে হচ্ছে হলো কাজ। আপনি কোন একটা কাজ করতেছেন অথবা এই ধরনের কোন একটা কাজ হলেই ভার্ব হবে। আমরা কিছু একটু উদাহরণ দেখি, যেমন আই ইট ব্রেকফাস্ট। আমি সকালের নাস্তা করি। আমি কোনো কিছু করতেছি, কি করতেছি? সকালের নাস্তা করতেছি, তাহলে কি হবে? ব্রেকফাস্ট। ব্রেকফাস্ট, ব্রেকফাস্ট। আই ইট ব্রেকফাস্ট, আমি সকালের নাস্তা করি। এরপর দেখেন আপনি আর কি কি করেন। আপনি ধরেন ফুটবল খেলেন অথবা কোন একটা খেলা খেলেন, তাহলে কি হবে? আই প্লে, আই প্লে ফুটবল। এরপর আপনি আর কি করতে পারেন? এখন ধরেন আপনি পড়াশোনা করতেছেন, তাহলে কি হবে? আই স্টাডি। কি কি পড়েন? ধরেন ইংরেজি পড়েন, আই স্টাডি ইংলিশ, আই স্টাডি ইংলিশ। আপনি কোনো একটা কিছু করতেছেন, মানে আপনি যা কিছু করেন সেক্ষেত্রে কি হবে? ভার্বটা হবে শুধু। এই যে এখানে দেখেন, ইট অর্থ খাওয়া, এটা একটা ভার্ব। প্লে মানে খেলাধুলা করা, এটা একটা ভার্ব। এই স্টাডি একটা ভার্ব। এখন পরবর্তীতে আমরা আরো কয়েকটা উদাহরণ দেখি। এখন ধরেন আপনি রাস্তায় হাঁটাহাঁটি করতেছেন, সেক্ষেত্রে কি হবে? আই ওয়াক। ওয়াক মানে হলো হাঁটাহাঁটি করা। কোথায়? রোডে। অথবা আপনি দৈনিক হাঁটাহাঁটি করেন, তাহলে কি হবে? এভরিডে, ই ভিই আর ওয়াই, এভরিডে। দেখেন, আপনি দৈনিক হাঁটাহাঁটি করেন, সেক্ষেত্রে হবে আই ওয়াক এভরিডে। এরপরে আরো কয়েকটা যদি আমরা উদাহরণ দেখি, যেমন আহ আমি খুব ভালো রান্না বান্না করতে পারি, অথবা আমি রান্না বান্না করি, অথবা আমি খাবার রান্না করি, সেক্ষেত্রে আমরা কি বলতে পারি? আই কুক ফুড, অথবা আমি খাবার রান্না করি। সেক্ষেত্রে কি হবে? আই কুক ফুড। এই যে এখানে দেখেন ইট, এরপর হচ্ছে হলো প্লে, এই যে স্টাডি, তারপর ওয়াক, তারপর কুক, এগুলো সব হচ্ছে হলো ভার্ব। এগুলো কখন হবে? যখন আপনি কোনো কিছু করেন, সেক্ষেত্রে এগুলো বসায় দিলেই আপনার সেন্টেন্স হয়ে যাবে। এগুলো ছোটখাটো আপনাদেরকে সেন্টেন্স গুলো দেখাইলাম। এগুলোর অ্যাডভান্স গুলো আমরা স্পোকেনে শিখবো। এরপর দেখেন, আই অ্যাম প্লাস ভার্ব প্লাস আইএনজি, এগুলো যদি থাকে, আপনি কোনো কিছু কন্টিনিউয়াসলি করতেছেন। এখন আপনি কন্টিনিউয়াসলি কি কি করতেছেন সেটা আমরা কিছু উদাহরণ দেখি। ধরেন আমি রান্না করতেছি, তাহলে কি হবে? আই অ্যাম কুকিং, আইএনজি কুকিং। কি করতেছি? ধরেন রাতের রান্না করতেছি, ডিনার। আই অ্যাম কুকিং ডিনার, আমি রাতের রান্না করতেছি, এখনো করতেছি কিন্তু। সেক্ষেত্রে কি হবে? আইএনজি হবে, কুক প্লাস আইএনজি হবে। পরে আরেকটা উদাহরণ দেখি আমরা। ধরেন আমি স্টাডি, এখন স্টাডি করতেছি। কি স্টাডি করতেছি? ইংরেজি স্টাডি। তাহলে কি হবে? আই এম স্টাডিং, এস টি ইউ ডি আই এন জি, স্টাডিং। একটু সাইলেন্ট করে নিলাম, সবাই কথা বলতেছিল। আচ্ছা দেখেন, আই এম স্টাডিং, আই এম স্টাডিং কি? ইংরেজি পড়তেছি। আমরা এখন কন্টিনিউয়াসলি ইংরেজি পড়তেছি, সেক্ষেত্রে কি হবে? ইংলিশ, ইএনজি, তাই অ্যাশ ইংলিশ। আরেকটা উদাহরণ দেখি আমরা। ধরেন আহ আমি সাঁতার কাটতে পারি, অথবা সাঁতার কাটতেছি, সেক্ষেত্রে কি হবে? আই এম সুইমিং, ডাব্লিউ আই ডাবল এম আই এন জি, সুইমিং। আমি সাঁতার কাটতেছি। আপনি কোনো কিছু কন্টিনিউয়াসলি করতেছেন, সেক্ষেত্রে কি হবে? ভার্ব প্লাস আইএনজি হবে। আমরা পরবর্তী স্ট্রাকচারটা দেখি। দেখেন, ভার্ব প্লাস পাস্ট টেন্স, পাস্ট ফ্রম,
এগুলো ক্লিয়ার হবেন হচ্ছিল আমরা যখন ভোকাবুলারি ক্লাসটা করব তখন আপনারা একটু ভালোভাবে ক্লিয়ার হবেন যে কোনটা ভার্বের প্রেজেন্ট ফর্ম, কোনটা ভার্বের পাস্ট ফর্ম, সেগুলো আপনারা ভালোভাবে একটু বুঝতে পারবেন। আচ্ছা, আমরা এখন কয়েকটা উদাহরণ দেখি, এক্সাম্পল দেখি। যেমন আহ একটু আগে আমি লিখছিলাম আমি হাঁটাহাঁটি করি দৈনিক। এখন ওইটা তো প্রেজেন্টে ছিল, অথবা আমি হাঁটাহাঁটি করেছিলাম, কখন একটা করেছিলাম, সেক্ষেত্রে কি হবে? আই ওয়াকড, WALKED, খালি ইডি যোগ হয়েছে। আর ধরেন এভরিডে, আই ওয়াকড এভরিডে তো হবে না। আমি ধরেন ইয়েস্টারডে হাঁটাহাঁটি করেছিলাম, অথবা আমি বাসায় গতকালকে হাঁটাহাঁটি করেছিলাম, তাহলে কি হবে? আই ওয়াকড হোম, আমি বাসায় হাঁটাহাঁটি করেছিলাম। ধরেন আমি রান্না বান্না করেছিলাম, এখন করি নাই। আই কুকড, KED, কুকড ডিনার, ডিনার, আই কুক ডিনার, আমি গতকালকে রান্না বান্না করেছিলাম, এখন কিন্তু করতেছি না অথবা করি নাই। এটা গতকালকে যা করেছি অথবা আগে যা করেছি সেই ধরনের সেন্টেন্স যদি আপনি লিখতে চান, সেক্ষেত্রে কি হবে? প্রথমে হবে আই সাবজেক্ট যেটা, তারপর হচ্ছে ভার্বের পাস্ট ফর্ম, এরপর আপনার যে অবজেক্ট আছে সেটা হয়ে যাবে। আমরা আর কয়েকটা উদাহরণ দেখি, তাহলে আর একটু ক্লিয়ার হব। যেমন আমি ধরেন রুম পরিষ্কার করেছিলাম, আই ক্লিন, ক্লিন মাই রুম, আই ক্লিন মাই রুম, মানে আমি গতকালকে অথবা অনেক আগে আমি আমার রুম পরিষ্কার করেছিলাম। তাহলে এখানে শুধু ইডিটা হয়েছে, মানে পাস্ট ফর্মটা হয়েছে। তাহলে ধরেন আমি একটা লেটার লিখেছিলাম, তাহলে কি হবে? আই রোট, রাইটের পাস্ট ফর্ম হচ্ছে রোট, WROTE, রোট, রোট এ লেটার, লেটার, রোট এ লেটার। এখন এই যে দেখেন, আই তারপর হচ্ছে পাস্ট ফর্ম, পরে হচ্ছে একটা অবজেক্ট। এই ধরনের, মানে আমি কোনো কিছু করেছিলাম, এই ধরনের কিছু বলতে গেলে আপনি এভাবে বলতে পারেন। আচ্ছা, আমরা পরবর্তী স্ট্রাকচারটা দেখি। আই হ্যাভ, আমার কোনো কিছু আছে। আপনার কি কি থাকতে পারে? আপনার একটা বিড়াল আছে, আপনার একটা কুকুর আছে, অথবা আপনার একটা বাড়ি আছে, আপনার একটা গাড়ি আছে। এই ধরনের কিছু যদি বলতে চান, সেক্ষেত্রে কি হবে? আই হ্যাভ, আই হ্যাভ, সরি, হ্যাভ এ কার, আই হ্যাভ এ কার, আমার একটা গাড়ি আছে। এরপর যদি বলেন আপনার একটা বাড়ি আছে, তাহলে কি হবে? আই হ্যাভ এ হোম অথবা হাউস, আপনার একটা বাড়ি আছে। কেউ আমাকে কয়েকটা বলবেন, উদাহরণ বলেন কয়েকটা, ইংরেজিতে বলেন। আপনার কি কি আছে? ধরেন আপনার একটা কম্পিউটার আছে, অথবা আমার একটা কম্পিউটার আছে, সেক্ষেত্রে কি বলতে পারে? আই হ্যাভ এ কম্পিউটার, আই হ্যাভ এ কম্পিউটার। হ্যালো, আচ্ছা, আপনার ধরেন আপনার অনেক প্রবলেম আছে, আপনার দৈনন্দিনকার লাইফে অনেক সমস্যা, তাহলে আপনি বলতে পারেন আই হ্যাভ এ প্রবলেম, আই হ্যাভ এ প্রবলেম, আমার একটা সমস্যা আছে। এখন আপনার যা যা আছে সেই ক্ষেত্রে শুধু আই হ্যাভ দিয়ে শুরু করবেন, বাকি যেটা আছে সেটা খালি বসায় দিবেন। আই হ্যাভ এ প্ল্যান, আমার একটা পরিকল্পনা আছে। আই হ্যাভ এ ড্রিম, আমার একটা স্বপ্ন আছে। আই হ্যাভ এ হবি, আমার একটা হবি আছে। এবং এখন আপনার একটা ফোন আছে, আই হ্যাভ এ ফোন। আই হ্যাভ এ জব, আমার একটা জব আছে। আই হ্যাভ এ ফ্রেন্ড, আই হ্যাভ এ সিস্টার, আই হ্যাভ এ ব্রাদার, আই হ্যাভ এ মাদার, আই হ্যাভ এ ফাদার। আপনার যা আছে সেক্ষেত্রে শুধু আই হ্যাভ দিয়ে সেটা বসায় দিবেন। এরপরের আমরা স্ট্রাকচারটা দেখি, সেটা হচ্ছে আই হ্যাভ টু, আমার করতে হবে। আপনার যদি কখনো কোনো কিছু করতে হয়, সেই ধরনের সেন্টেন্স গুলোতে লিখবেন হচ্ছিল আই হ্যাভ টু। আমরা কিছু উদাহরণ দেখি। আই হ্যাভ টু কি ওয়ার্ক, আপনার একটা কাজ আছে, WRK ওয়ার্ক, আই হ্যাভ টু ওয়ার্ক, আমার আমার একটা কাজ করতে হবে। আই হ্যাভ টু ওয়ার্ক, আমার কাজ করতে হবে। অথবা আপনার কোনো কিছু যদি করতে হয়, আমার কোনো একটা যদি করতে হবে, এরকম বুঝাইতে আমরা আরো কয়েকটা উদাহরণ দেখি। আই হ্যাভ টু কুক, আমাকে রান্না করতে হবে। আই হ্যাভ টু কুক, আমার রান্না করতে হবে। এরপর কি হতে পারে? আহ আমাকে লিখতে হবে, তাহলে কি হবে? আই হ্যাভ টু রাইট, WRIT, রাইট, আমাকে লিখতে হবে। এখন তো বুঝতে পারছেন আই হ্যাভ টু কি?
আপনার যদি কোনো কিছু করতে হয় অথবা আমার করতে হবে এই ধরনের কিছু হবে আই হ্যাভ টু। এখন যদি আপনার কিছু করতে হয় অথবা ইউ হ্যাভ টু, এটা হচ্ছে পার্সন গুলো খালি চেঞ্জ হয়ে যাবে, আই এর জায়গায় ইউ হবে, আবার হি হতে পারে, তখন আবার এই হ্যাভ আর হ্যাজটাও চেঞ্জ হবে, এগুলো আমরা অ্যাডভান্সে গিয়ে শিখবো। আচ্ছা, আই ওয়ান্ট, আমি কোনো একটা কিছু চাই। এখন আমি অনেক কিছুই চাইতে পারি। এখন আপনার যা চাই সেক্ষেত্রে এই ধরনের সেন্টেন্স গুলো লিখতে আই ওয়ান্ট দিয়ে শুরু করবেন। আই ওয়ান্ট চকলেট, তাহলে আই ওয়ান্ট কি চকলেট, আই ওয়ান্ট চকলেট, আমি চকলেট চাই, আই ওয়ান্ট চকলেট। আর কি কি চাইতে পারেন? আই ওয়ান্ট, আমি ধরেন ফ্রিডম হইতে চাই অথবা মুক্তি চাই, তাহলে আই ওয়ান্ট ফ্রিডম, আমি স্বাধীনতা চাই, আই ওয়ান্ট ফ্রিডম, ফ্রিডম, আই ওয়ান্ট ফ্রিডম। এরপর দেখেন আপনি আর কি কি চান? আপনি শান্তি চান, তাহলে আই ওয়ান্ট পিচ, এভাবে লিখতে পারেন। আমি একটা ধরেন পিজা খাইতে চাই, সেক্ষেত্রে কি হতে পারে? আই ওয়ান্ট পিজা, অথবা আমার নলেজ চাই, আই ওয়ান্ট নলেজ। আপনি যা চান সেক্ষেত্রে খালি আই লাগাবেন, এরপর ওয়ান্টটা দিবেন, এরপর যেটা চান সেটা বসায় দিবেন, তাহলেই হবে। আচ্ছা, আমরা এরপরে চলে যাই। আই ওয়ান্ট টু, আমি করতে চাই। এর আগেটা ছিল কি? আমি চাই। আর হচ্ছে আই ওয়ান্ট টু হলে আমি কোনো কিছু যদি করতে চাই সেক্ষেত্রে হবে আই ওয়ান্ট টু, শুধু খালি টুটা অ্যাড হবে। এখন আমরা কিছু এক্সাম্পল দেখলে ভালোভাবে বুঝতে পারবেন। দেখেন, আই ওয়ান্ট টু ইট, আমি খেতে চাই, আই ওয়ান্ট টু ইট, আই ওয়ান্ট টু ইট, আমি খেতে চাই। দেখেন, এরপরে যদি আমি আরেকটা উদাহরণ দিই, আই ওয়ান্ট টু রিড, আমি পড়তে চাই, আই ওয়ান্ট টু রিড, আই ওয়ান্ট টু রিড, আমি পড়তে চাই। এখন ধরেন কোনো কিছু আমি এক্সপ্লোর করতে চাই, সেক্ষেত্রে কি হবে? আই ওয়ান্ট এক্সপ্লোর, এক্সপ্লোর। এরপর ধরেন আপনি আর কি করতে চান? আহ আপনি এক্সারসাইজ করতে চান অথবা আমি এক্সারসাইজ করতে চাই, তাহলে কি হবে? আই ওয়ান্ট, ডাব্লিউ এন টু ওয়ান্ট টু এক্সারসাইজ। এর আগে আমি টুটা দিই নেই, এক্সট্রিমলি সরি, আমি টুটা বসাই দিই। আই ওয়ান্ট টু এক্সারসাইজ, এক্সারসাইজ, আই ওয়ান্ট টু এক্সারসাইজ। আচ্ছা, আমি কোনো কিছু করতে চাই, সেক্ষেত্রে হবে আই ওয়ান্ট টু। আশা করি বুঝতে পেরেছেন। এর পরেরটা আই শুড, আমার কোনো একটা কিছু করা উচিত, সেক্ষেত্রে কি হবে? আই শুড। এখন আমার কি কি করা উচিত হয়? আমার ধরেন এক্সারসাইজ করা উচিত, কারণ আমার শরীর বেড়ে যাচ্ছে অথবা পেট বেড়ে যাচ্ছে, সেক্ষেত্রে কি বলতে পারে? আই শুড, আই শুড এক্সারসাইজ, আই শুড এক্সারসাইজ, আই শুড এক্সারসাইজ। এরপর ধরেন আপনার পড়াশোনা করাই উচিত, সেক্ষেত্রে কি হবে? আই শুড স্টাডি, আই শুড স্টাডি। এরপর ধরেন আপনার এই যে আমি যে হোমওয়ার্ক গুলো দিলাম সেগুলো আপনার বাসায় প্র্যাকটিস করা দরকার অথবা প্র্যাকটিস করা উচিত, আই শুড শুড প্র্যাকটিস, আই শুড প্র্যাকটিস। আশা করি বুঝতে পারছেন। আই শুড দিয়ে আমার কোনো কিছু করা উচিত, শুডের বাংলা হচ্ছে উচিত, সেক্ষেত্রে আই শুড। আমার কোনো কিছু করা উচিত, সেক্ষেত্রে হবে আই শুড। আচ্ছা, আমরা এরপরটা দেখি, একবার শেষ, আমরা একবার শেষ পর্যায়ে চলে আসছি। এটার পরে আশা করি আমি শেষ করে দেব। আই ক্যান, আমি কোনো কিছু করতে পারি। এখন আপনার সামর্থ্য আছে, আপনি কিছু করতে পারেন, সেই ক্ষেত্রে কি হবে? আই ক্যান। এখন আমরা কিছু এক্সাম্পল দেখি, যেমন আমি সাঁতার কাটতে পারি, তাহলে কি হবে? আই সরি এটা আই আই ক্যান সুইম, SWIM, আই ক্যান সুইম, আমি সাঁতার কাটতে পারি। এরপর কি করতে পারি? আমি ধরেন গান গাইতে পারি, তাহলে কি হবে? আই ক্যান সিং, আই ক্যান সিং। এখন ধরেন ডান্সও করতে পারি, সেক্ষেত্রে হবে আই ক্যান ডান্স। আপনি কোনো কিছু করতে পারেন, সেক্ষেত্রে আই ক্যান ইউজ হবে। এরপর ধরেন আপনি দৌড়াতে পারেন, তাহলে কি হবে? আই ক্যান, আমি দৌড়াতে পারি, আই ক্যান রান, আই ক্যান রান। এটা তো শুধু আমি আই দিয়ে বুঝালাম।
এরপর ইউ দিয়ে কিভাবে হবে, হি দিয়ে কিভাবে হবে, সি দিয়ে কিভাবে হবে, অথবা কোনো মানুষ নাম দিয়ে কিভাবে হবে। যেমন ধরেন রহিম দৌড়াতে পারে, তাহলে কি হবে? শুধু রহিম ক্যান রান, রহিম দৌড়াতে পারে। এখন ধরেন সে দৌড়াতে পারে, তাহলে কি হবে? হি ক্যান রান, সে দৌড়াতে পারে। অথবা সে নাচতে পারে, একজন মেয়ে সে নাচতে পারে, তাহলে কি হবে? শি ক্যান ডান্স, সে নাচতে পারে। এইভাবে হবে স্ট্রাকচার গুলো। আশা করি বুঝতে পারছেন সবাই। আমাদের ক্লাস এখানেই শেষ। জি আলহামদুলিল্লাহ বুঝতে পারছি। জি, আমাদের ক্লাস এখানেই শেষ। আমি পিডিএফ গুলো দিয়ে দিব, আপনার বাসায় বসে বসে প্র্যাকটিস করবেন। আবারও বলে দিচ্ছি, আপনি যত বেশি প্র্যাকটিস করবেন তত দ্রুত আপনি ইংরেজি কথা বলতে পারবেন। কারণ আপনি যত বড় জায়গায় গিয়ে ক্লাস করেন না কেন, যত বড় প্রতিষ্ঠানে গিয়ে ক্লাস করেন না কেন, যদি বাসায় প্র্যাকটিস না করেন তাহলে কখনোই শিখতে পারবেন না। এই যে প্রথমে এই জিনিসটা আপনারা প্র্যাকটিস করবেন বাসায়, এটা আপনাদের হোমওয়ার্ক। আমি পিডিএফ গুলো কিছুক্ষণের মধ্যে দিয়ে দেবো। সকলে ভালো থাকবেন। আগামীকালকের আমাদের ক্লাসটা হবে হচ্ছিল পুরোই ফনেটিক্স। ফনেটিক্স সম্পর্কে অনেকের ধারণা আছে। তারপর আমরা কিছু কালকের ক্লাসটা প্র্যাকটিস হবে এখানে। সবাই আমার সাথে সাথে প্র্যাকটিস করবেন, কারণ কারণ কালকে ক্লাসটা পুরোটাই প্র্যাকটিস। স্যার আগামীকাল ক্লাস কি 8:30টায় শুরু হবে না? জি জি জি, 8:30 বাজে শুরু হবে। স্যার থ্যাংক ইউ স্যার, পিডিএফ গুলো স্যার একটু কাইন্ডলি তাড়াতাড়ি দিয়ে দিন স্যার। অবশ্যই অবশ্যই আমি পিডিএফ গুলো দিয়ে দিব। আচ্ছা আচ্ছা, তাহলে আজকের জন্য শেষ। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।